ওয়েলকাম এভরিওয়ান। আজ আমি WBCS 2021 এর ক্যান্ডিডেটসদের সাথে কথা বলতে চাই। ক্যান্ডিডেটস বলতে আমি বোথ ফ্রেশার্স এন্ড এক্সপিরিয়েন্স স্টুডেন্টস নিয়ে কথা বলছি। ফ্রেশার্স কারা? যারা প্রথমবার WBCS এক্সামিনেশন দেবে 2021 এ, অথবা যারা কোনোদিন প্রিলিমস এক্সাম ক্রস করনি। এক্সপিরিয়েন্স কারা? যারা প্রিলিমস ক্রস করেছো কিন্তু কোনোদিন মেন্স ক্রস করনি। ডেফিনেটলি এই ভিডিওতে আমি আমার অফলাইন অ্যান্ড অনলাইন ক্লাসেস নিয়ে কথা বলবো, কারণ তোমাদের মধ্যে অনেকেরই আমার পড়ানো ভালো লাগে এবং নোট মেকিং, কনসেপ্ট বিল্ডিং, স্ট্র্যাটেজি মেকিং এ অ্যাজ এ টিচার তোমরা আমাকে পাশে চাও। কিন্তু এই ভিডিওটা কোনো মতেই একটা প্রমোশনাল ভিডিও নয়। তোমাদের মধ্যে যারা সেলফ স্টাডি করছো অথবা অন্য কারোর থেকে গাইডেন্স নিচ্ছ, তারাও প্লিজ এই ভিডিওটা দেখবে। আমার দৃঢ় বিশ্বাস এই ভিডিও থেকে তোমরা কোনো হেল্প, নলেজ বা গাইডেন্স পাবে। বাকি সমস্ত স্টুডেন্টের জন্য অ্যাজ আ গাইড এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের পাশে আছি। সবার আগে অফলাইন অ্যান্ড অনলাইন ক্লাসের কিছু ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। যারা এই পার্টে ইন্টারেস্টেড নও তারা প্লিজ এটাকে স্কিপ করে নেক্সট পার্টে চলে যাবে। এই মুহূর্তে বিকজ অফ দ্য প্রেজেন্ট সিচুয়েশন সমস্ত ক্লাসই অনলাইন হচ্ছে, কিন্তু যারা অফলাইন ব্যাচে ভর্তি হবে পরবর্তীকালে ওয়েন সিচুয়েশন গেটস বেটার তোমাদের কাছে এই অপশন থাকবে যে তোমরা সামনাসামনি এসে পড়তে পারছো। ভেনিউ হচ্ছে সোনারপুর। নেক্সট প্রশ্ন, লাইভ ক্লাসেস নাকি প্রি রেকর্ডেড ক্লাসেস? লাইভ ক্লাসেস প্রোভাইড করা হবে, কারণ এই মুহূর্তে তোমরা একটা কোনো প্রশ্ন করতে চাও বা কোনো একটা কনসেপ্ট বুঝতে পারলে না আবার বুঝতে চাও, সেই ক্ষেত্রে লাইভ ক্লাসে সেটা পসিবল। তারপরে আসে কম্প্রিহেন্সিভ অ্যান্ড কনসাইজ নোটস। আমি বারবার এই পয়েন্টের উপরে স্ট্রেস করি। কম্প্রিহেন্সিভ মানে সামথিং যেটা সমস্ত কিছুকে কভার করছে, কনসাইজ মানে ছোট করে। সো এমন একটা নোটস যেটা ছোট করে দেওয়া কিন্তু সব কিছুকে কভার করে। এই অনলাইন ক্লাসের ক্ষেত্রে আমি বলতে চাই, যারা তোমরা অলরেডি চাকরি করছো বা অনেক দূরে থাকো, তারাও কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে আমার কাছে পড়তে পারবে। আমাদের মেন ফোকাস থাকে স্ট্র্যাটেজি বিল্ডিং, কারণ যে কোনো যুদ্ধের আগে স্ট্র্যাটেজাইজ করা মোস্ট ইম্পর্টেন্ট। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লে হয় না। তারপরে কনসেপ্ট বিল্ডিং, এটাও আমি বারবার বলি, শুধুমাত্র সায়েন্স সাবজেক্টে কনসেপ্ট লাগে তা নয়, আর্টস সাবজেক্টেও কনসেপ্ট বিল্ডিং ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। তারপর নোটস প্রোভাইড অ্যান্ড ফাইনালি সেলফ ইভ্যালুয়েশন। সেলফ ইভ্যালুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাহলে বুঝতে পারবে কী করে যে তোমার প্রগ্রেস কেমন হচ্ছে। এর সাথে একটা কথা অলরেডি বলে রাখি, আমি কিন্তু হোমওয়ার্ক দিই। তোমাদের মনে হতে পারে ম্যাম আমরা এত বড় হয়ে গেছি এখনও হোমওয়ার্ক দেবেন? হ্যাঁ দেব, কারণ হোমওয়ার্ক একটা পজিটিভ প্রেশার বিল্ড করে। বাকি সমস্ত ডিটেলসের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি প্রোভাইড করা আছে। তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ইমেল করে সমস্ত ডিটেলস নিতে পারো। যারা রেজিস্টার করতে ইন্টারেস্টেড তাদেরকে প্রসেস বলে দেওয়া হবে। ক্লাসেস অগস্ট থেকে শুরু হবে। যারা যারা রেজিস্টার করবে তাদেরকে ডেটস দিয়ে দেওয়া হবে। এরপর চলে আসি WBCS 2021 এক্সামিনেশনে। কটা ভাগে পরীক্ষাটা হয়? 3 ভাগে। 2টোতে লিখতে হয় এবং একটা ইন্টারভিউ। প্রথমে হবে প্রিলিমস, তারপরে মেন্স, তারপরে ইন্টারভিউ। এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রিলিমস অ্যান্ড মেন্স নিয়ে ডিসকাশন করব। প্রিলিমস তোমার একটা ওভারঅল নলেজকে জাজ করে, যেখানে ইংলিশ থাকবে, সায়েন্স থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থাকছে, পলিটি, ইকোনমি থাকছে, জিওগ্রাফি অ্যান্ড রিজনিং, ম্যাথস। এই সমস্তটার উপরে একটা ওভারঅল আইডিয়া জাজ করছে তোমার প্রিলিমস এক্সাম। সেটা হবে MCQ ফর্মে, 200 নম্বরের এবং 2.5 ঘন্টার পেপার। প্রিলিমসের ক্ষেত্রে কখনো আমাদের টাইম ফ্যাক্টরটা ম্যাটার করে না, কারণ যথেষ্ট টাইম থাকে কোয়েশ্চেন সলভ করার। নেক্সট আমরা আসি মেন্স এক্সামিনেশনে, যেটা আমাদের প্রায়োরিটি। সেখানে আমরা দেখি পেপার 1, পেপার 2, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং। ডেসক্রিপটিভ রাইটিংয়ে পেপার 1-এ বাংলা, যারা হিন্দি বা নেপালি নেবে সেটা আলাদা কথা। পেপার 2-তে ইংলিশ। কি থাকছে? লেটার, প্রেসি, কম্পোজিশন, রিপোর্ট। তারপরে আসে GS পেপার 1, একটা ভেরি ইম্পর্টেন্ট পেপার। এখানে আমরা দেখি হিস্ট্রি এবং জিওগ্রাফি।
হিস্ট্রির ক্ষেত্রে স্পেশাল এমফাসিস দেওয়া হচ্ছে ন্যাশনাল মুভমেন্টের উপরে, তার মানে অটোমেটিক্যালি মডার্ন হিস্ট্রিটা কিন্তু দেখো ইম্পর্টেন্ট হয়ে গেল। এরপরে পেপার 4, এমন একটা পেপার যার মধ্যে প্রচুর সাবজেক্ট ঢোকানো আছে। কেন? এর মধ্যে সায়েন্স আছে, সায়েন্স বলতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, টেকনোলজি, তার সাথে এনভায়রনমেন্ট, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এতগুলো সাবজেক্ট মিলে একটা পেপার তৈরি হচ্ছে। তারপরে পেপার 5, দ্যাট ইজ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, বেসিক্যালি তোমাদের পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি। এই হলো তোমাদের মেন্স। ওয়েল, আমাদের ফোকাস হবে মেন্স। প্রিলিমস অ্যান্ড মেন্সের প্রিপারেশন আলাদা আলাদা করে করা হয় না, তোমার ফোকাস প্রথম দিন থেকেই মেন্সের উপরে থাকে। হ্যাভিং সেড দ্যাট, এটা তোমাদের মাথায় রাখতে হবে যে প্রিলিমসের 1 থেকে 1.5 মাস আগে মেন্সের প্রিপারেশন বন্ধ করে শুধুমাত্র প্রিলিমসের ওপরে তোমাকে ফোকাস করতে হবে। কেন সেটা আমি বলছি। দেখো, অগাস্ট থেকে পড়া শুরু করার কথা বলছি। ফ্রম অগাস্ট টু মিড ডিসেম্বর আমরা মেন্স মাথায় রেখে পড়াশোনা করব, তার মানে প্রচণ্ড ডিটেলসে পড়াশোনা করব। কিন্তু ডিসেম্বর এন্ড বা মিড থেকে জানুয়ারি অবধি আমরা প্রিলিমসের উপরে ফোকাস করব। কেন? ওয়েল, প্রিলিমসের আগে আমাদের ওভারঅল একটা আইডিয়া থাকা প্রয়োজন অ্যাবাউট এভরি সাবজেক্ট। সো এই 4 মাসে অগস্ট টু ডিসেম্বরের মধ্যে এটা সম্ভব নয় যে প্রত্যেকটা সাবজেক্ট তুমি 100% জানো। কিছু সাবজেক্টের কিছু চ্যাপ্টার হয়তো তোমার খুব ভালো করে পড়া হয়নি, তখন এই 1-1.5 মাসে সেই চ্যাপ্টারগুলোকে তুমি ওভারঅল একটা আইডিয়া নিয়ে নেবে। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই এই লাস্ট 1 মাসে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটু রিভিশন করবে। তাছাড়া এই 1 মাসে তুমি প্রিলিমসের কোয়েশ্চেন্স সলভ করবে, তার মানে পেপার সলভ করবে, প্রিভিয়াস ইয়ার পেপার্স সলভ করবে। তাছাড়াও দেখবে অনেক এমন পড়া থাকে যেটা পরীক্ষার আগে না পড়লে কিছুতেই মনে থাকে না। একটা এক্সাম্পল দিই, সেন্সাস। সেন্সাস যদি আজকে কেউ খুব ভালো করে মুখস্থও করে নেয়, পরীক্ষার আগে সে ঠিক ভুলে যাবে, তাকে আবার পরীক্ষার আগে সেটাকে পড়তে হবে। কেন? কারণ এইগুলো হচ্ছে ফ্যাক্ট বেসড পড়া। ফ্যাক্টস কিন্তু দীর্ঘদিন ধরে মনে থাকে না, পরীক্ষার আগে সেগুলোকে আবার রিভিশন দেওয়া প্রয়োজন। সো এই লাস্ট 1 মাস আমরা প্রিলিমস রিলেটেড পড়ব, ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি। 1 মান্থ ফর প্রিলিমস ইজ এনাফ। তার আগে আমরা অলরেডি মেন্স রিলেটেড পড়ে নিয়েছি, অনেকটা কভার হয়ে গেছে। অ্যাজ সুন অ্যাজ প্রিলিমস শেষ হলো, একদিনও ওয়েস্ট করা যাবে না, সঙ্গে সঙ্গে আবার মেন্সের প্রিপারেশন। অলরাইট, এই যে এবার আমি কথাটা বললাম যে এই 4 মাস অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মোটামুটি 4 থেকে 5 মাস তোমরা মেন্স রিলেটেড পড়বে। তাহলে দিনটাকে কিভাবে ভাগ করবে? তোমাদের প্রশ্ন হতে পারে যে ম্যাম, বুঝতে পারলাম যে আমরা মেন্স রিলেটেড পড়ব, কিন্তু মেন্সে তো এতগুলো সাবজেক্ট আছে, কোন সাবজেক্টগুলো পড়ব? তাই জন্য এখানে আমি প্রোভাইড করছি ডিভাইড ইয়োর ডে। কীভাবে ডিভাইড করবে? যে যত ঘন্টা পড়ো, সেটা আমি সাজেস্ট করব না যে ক ঘন্টা পড়বে। কারুর হতে পারে 4 ঘন্টাতে পড়া হয়ে যায়, আবার অনেকের সেটা 6 ঘন্টা লাগে, আবার অনেকের 8 ঘন্টাও লাগে। সো দ্যাট ইজ আ পার্সোনাল প্রেফারেন্স, যার যেরকম ক্যাপাসিটি সে সেরকমভাবে দিনে পড়বে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ এভরি ডে পড়াশোনাটা করতে হবে। সো ফর এক্সাম্পল, যে 6 ঘন্টা পড়ছে, সে দিনের সিংহভাগ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স পড়বে। তার মানে 4 ঘন্টা সে এই 4টে সাবজেক্ট পড়ছে। প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্ট নয়, আজকে ধরে নাও 4 ঘন্টা সে হিস্ট্রি পড়লো, আবার কালকে সে 4 ঘন্টা জিওগ্রাফি পড়ছে, এইভাবে। বাকি 1 ঘন্টা সে সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, এবং আরেক ঘন্টাতে সে ম্যাথস প্র্যাকটিস করবে। ঠিক আছে?
সো নিজের দিনটাকে এইভাবে ভাগ করবে যে মেন পোর্শন তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স পড়বে এবং বাকি যে সময়টা থাকছে তখন সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথস প্র্যাকটিস করবে। এবার ধরে নাও কেউ 8 ঘন্টা পড়াশুনো করে, তাহলে সে 5 ঘন্টা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি পড়বে, 1.5 ঘন্টা সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং 1.5 ঘন্টা ম্যাথস। বোঝাতে পারলাম? সো দিনের সিংহভাগ তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স পড়ছো। এটার কারণ কি? দেখো, মেন্স যখন তোমরা লিখতে যাবে এই সাবজেক্টগুলোর ইম্পর্টেন্স সেখানে প্রচুর, ঠিক আছে, এবং এর সিলেবাসও প্রচুর ভাস্ট। ম্যাথস যখন করছো এই একটাই সাবজেক্টের ওপর 200 নম্বর পেয়ে যাচ্ছ, কিন্তু যখন তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি পড়ছো তখন ভাবো তো হিস্ট্রির মধ্যে এনশিয়েন্ট, মিডিয়েভেল, মডার্ন, জিওগ্রাফির মধ্যে আবার ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, কতটা পড়তে হচ্ছে। তাই আমি বলছি দিনের সিংহভাগে তোমরা এই সাবজেক্টগুলো পড়বে। আর MAM যেটা লেখা রয়েছে হিস্ট্রির পাশে সেটা হচ্ছে আগে পড়বে মডার্ন, তারপরে পড়বে এনশিয়েন্ট, তারপরে পড়বে মিডিয়েভেল। বোঝা গেছে? সবার আগে পড়া শুরু করবে মডার্নটা দিয়ে। জিওগ্রাফির ক্ষেত্রেও আমি বলবো আগে ইন্ডিয়ান জিওগ্রাফিটা পড়ে নাও, তারপর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এরপর ডেসক্রিপটিভ পেপারে চলে আসি। কী স্ট্র্যাটেজি হবে? অগস্ট থেকে বলেছি পড়াশোনা শুরু করে ফেলো। অগস্ট টু অক্টোবর তোমরা নিউজ পেপারের এডিটোরিয়ালগুলোকে পড়বে, এখনই লিখতে কিচ্ছু হবে না। কেন বলছি পড়বে? পড়লে একটা আইডিয়া হয় কিভাবে লিখব। যারা দেখবে গল্পের বই পড়ে তাদের লেখার মধ্যে একটা ডিফারেন্স থাকে। সো যখনই তুমি এডিটোরিয়ালগুলোকে পড়ছো তখনই তোমার আইডিয়া হয়ে যাচ্ছে কী ধরনের লেখা উচিত। সো এই 3 মাস তুমি শুধুমাত্র পড়ছো। এবার নভেম্বর, ডিসেম্বরে তুমি রাইটিং প্র্যাকটিস শুরু করে দিলে, লেখা শুরু করে দাও। ডোন্ট ওয়েট ফর প্রিলিমস টু গেট ওভার। অনেকে এটা করো, এই ডিসক্রিপটিভ পেপারকে একদম অ্যাভয়েড করো। এটা করলে চলবে না। 400 মার্কস ইজ নট আ ম্যাটার অফ জোক। সো নভেম্বর অ্যান্ড ডিসেম্বরে তুমি রাইটিং প্র্যাকটিস করলে, জানুয়ারিতে প্রিলিমসে ফোকাস করছো, সেই সময় প্রয়োজন নেই। অ্যাজ সুন অ্যাজ প্রিলিমস গেটস ওভার আবার প্র্যাকটিস করতে হবে রাইটিং। তার মানে আমি একবারও বলছি না কি রোজ রাইটিং নিয়ে বসো, না, সপ্তাহে 2 থেকে 3 দিন লেখা প্র্যাকটিস করো, দ্যাট ইজ মোর দেন এনাফ। অ্যান্ড রিপোর্ট অ্যান্ড লেটারের ক্ষেত্রে কিছু পয়েন্টস খাতায় লিখে রাখবে। অ্যান্ড প্রেসি, ট্রান্সলেশন এইসব ক্ষেত্রে তোমরা প্র্যাকটিস করবে, যে কোনো একটা বই থেকে দেখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে হাউ টু চুজ ইয়োর রিসোর্স। দেখো, তোমাদের এই ফিলিংটা আমি বুঝতে পারি যে তোমরা হাইলি প্যাশনেট অ্যাবাউট দিস ওয়ার্ক। WBCS নিয়ে তোমরা ভীষণভাবে প্যাশনেট। তাই তোমরা কি করো? তোমরা চেষ্টা করো সমস্ত রিসোর্স পড়ে নেওয়ার। একটা সিম্পল কথা আমাকে বলো, ইজ দ্যাট লজিক্যালি পসিবল, হিউম্যানলি পসিবল? আজকে তোমরা সকলেই গ্র্যাজুয়েশন পড়েছো বা পড়ছো, তোমরা বুঝতে পারো একটা গ্র্যাজুয়েশনের সাবজেক্ট পড়তে 3টে বছর লাগে। এবার তোমরা সমস্ত বই, রিসোর্স যদি ঘাটাঘাটি করতে থাকো তাহলে সেটা কমপ্লিট করতে পারবে এই শর্ট স্প্যানে? ডেফিনেটলি না, এটা হিউম্যানলি পসিবলও না। সো ইউ আর সেটিং ইয়োর সেলফ আপ ফর ফেলিয়ার। সেটা করো না। অনেক স্টুডেন্টসদের আমি দেখি লাস্ট মোমেন্ট অবধি কেউ কোনো বই সাজেস্ট করে দিলে সেটা নিয়ে পড়া শুরু করে দিচ্ছে। একদম না। স্মার্টলি নিজের রিসোর্স চুজ করো, সেটাকে ছোট রাখো। ইট ইজ ভেরি নেসেসারি ছাড়তে শেখো। মোর দেন কি পড়বে, বোঝো কি ছাড়বে। কারণ টাইম প্রচণ্ড লিমিটেড, অনেকগুলো সাবজেক্ট, ফোকাস হচ্ছে একটা জব ক্র্যাক করা, PhD করা নয়, ঠিক আছে? সো প্লিজ ভালো করে রিসোর্সটাকে চুজ করো। যদি একটা বেসিক গাইডলাইন তোমাদের দিতে হয়, আমি অলরেডি বুক লিস্ট একটা প্রোভাইড করেছি, সেটা দেখতে পারো। অ্যান্ড যারা আমার কাছে পড়বে তাদেরকে আমি নোটসই প্রোভাইড করব। সো নোটস হবে কম্প্রিহেন্সিভ অ্যান্ড কনসাইজ। সেলফ স্টাডিও যারা করছো তারা চেষ্টা করবে নিজের নোটস তৈরি করে নেওয়া। কারণ পরীক্ষার আগে বইগুলো খোলার থেকে যদি নোটসগুলো দেখে যেতে পারো তাহলে তোমাদের অনেক বেশি সুবিধা হবে, ইজিলি রিভাইজ করতে পারবে। পরীক্ষার আগে যা রিভিশন দিয়ে যেতে পারবে সেটাই কিন্তু এক্সামিনেশন হলে
কারেক্টলি আনসার করতে পারবে। সো অ্যাজ ইয়োর গাইড সিলেবাসকে নাও। সিলেবাস ইজ ইয়োর বেস্ট গাইড। কোন কোন বইগুলো পড়বো, কোন কোন চ্যাপ্টারগুলোর উপরে বেশি ফোকাস দেব, কে বলে দেবে? তোমার সিলেবাসই তোমাকে বলে দেবে। একটু আগেই আমরা দেখলাম কিভাবে বলছে আইএনএমের উপরে বেশি ফোকাস করো, সিলেবাসই বলে দিচ্ছে। তখন তোমরা ডেফিনেটলি আইএনএমের উপরে বেশি ফোকাস করবে। তাই জন্যই বললাম আগে মডার্ন দিয়ে পড়া শুরু করো। বোঝা যাচ্ছে? সো সিলেবাস ইজ ইয়োর বেস্ট গাইড। শুধু পড়লে কখনো হয় না, তার সাথে আসছে রিভিশন। রিভিশনেরও দুটো ভাগ আছে, একটা পার্ট রিভিশন, একটা ওভারঅল রিভিশন। এই পার্ট রিভিশন মানে কি? ধরে নাও আজকে আমি পলিটি পড়ছি, পলিটির দুটো চ্যাপ্টার পড়লাম, 3-4 দিন পর সেই দুটো চ্যাপ্টার আস্তে আস্তে আমি ভুলে যাব। তখন 3-4 দিন পর যখন পলিটির বইটা খুলছি, ওই দুটো চ্যাপ্টারকে চট করে চোখ বুলিয়ে নিয়ে আমরা চলে যাব নেক্সট চ্যাপ্টারে। এই যে কুইক রিভিশন করলাম, এইটাকেই বলে পার্ট রিভিশন। যখনই আমরা পড়ছি আগেরগুলোকে একটু রিভাইজ করব, না হলে পড়া ছেড়ে দিলেই পড়া নতুন হয়ে যায়। এইগুলোতে ফ্যাক্টস মনে রাখতে হয়, যখনই তুমি পড়া ছেড়ে দেবে আবার নতুন হয়ে যাবে। সো দ্যাট ইজ পার্ট রিভিশন। তার সাথে এমসিকিউ প্র্যাকটিস। সো একটা চ্যাপ্টার হয়ে গেল বা দুটো চ্যাপ্টার হয়ে গেল, পড়া হয়ে গেছে, তার উপরে এমসিকিউ সলভ করে ফেলো। বুঝতে পারবে পড়াটা ভালো হয়েছে কি না, বা কোথায় তোমার খামতি থেকে গেছে। ঠিক আছে? এরপরে আসে ওভারঅল রিভিশন। তার মানে পরীক্ষার আগে যখন তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তখন নতুন কোনো বই না শুরু করে যা পড়েছো সেটাকেই অ্যাটলিস্ট 3 বার রিভিশন দাও বিফোর এক্সামিনেশন। সো দ্যাট ইজ কল্ড ওভারঅল রিভিশন। সেটা কিন্তু আর পার্ট রিভিশন নয়, তখন একটা চ্যাপ্টার রিভাইজ করছো না, গোটা সাবজেক্টটাকে রিভাইজ করছো। অ্যাটলিস্ট 3 বার গোটা সাবজেক্টকে রিভাইজ করতে হবে। এবং সেই ক্ষেত্রে এমসিকিউ টেস্ট দিতে হবে, মানে এমনভাবে এমসিকিউগুলো করবে যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ রয়েছে, কোনো পার্টিকুলার চ্যাপ্টারের ওপরে এমসিকিউ প্র্যাকটিস নয়। অলরাইট, এবার কী ধরনের প্রশ্ন আসে সেটা তোমরা বুঝতে পারবে যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার্স সলভ করো। এটাও ভীষণ ইম্পর্টেন্ট, কারণ দুটো হেল্প পাবে। এক, আইডিয়া হয়ে যাবে কী ধরনের প্রশ্ন আসে। দ্বিতীয়, অনেক সময় কোয়েশ্চেন্স রিপিট হয়, তাহলে হুবহু আনসার ঠিক মার্ক করে দিয়ে চলে আসবে। যদি কোয়েশ্চেন কমন পাও, নাথিং লাইক ইট। নেক্সট ইজ সেট শর্ট টার্ম অ্যান্ড অ্যাচিভেবল গোলস। এই শর্ট টার্ম অ্যান্ড অ্যাচিভেবল এই দুটো কথাকে আমি হাইলাইট করেছি। দেখো, তোমার ওভারঅল গোল হচ্ছে টু ক্র্যাক WBCS, দ্যাট ইজ ফাইন। এই লং টার্ম গোল ছাড়াও তোমার শর্ট টার্ম গোলের প্রয়োজন। কীরকম? এই 7 দিনের মধ্যে আমি হিস্ট্রির মডার্নটাকে কমপ্লিট করব, বা আইএনএম পোর্শনটাকে কমপ্লিট করব, বা আরও ছোট করে নাও গোলটাকে, আজকে দিনের মধ্যে আমি এই দুটো চ্যাপ্টার ভালোভাবে পড়ব। এইগুলোকে বলে শর্ট টার্ম গোল। এবং দ্বিতীয় বলছে অ্যাচিভেবল গোলস। স্টুডেন্টসদের মধ্যে এই প্রবলেম থাকে, তারা এমন ধরনের গোল সেট করে যেটা অ্যাচিভ করা ইম্পসিবল। আজকের মধ্যে আমি গোটা জিওগ্রাফি পড়ে ফেলবো, সেটা কি সম্ভব? সো ডোন্ট সেট গোলস যেগুলো অ্যাচিভ করতেই পারবে না। ইয়েস, ডু পুশ ইউর লিমিটস, বাট ডু নট সেট গোলস যেটা অ্যাচিভ করা ইম্পসিবল। সো শর্ট টার্ম গোলস লাগবে এবং অ্যাচিভেবল গোলস লাগবে। এটা তোমাকে একটা স্যাটিসফ্যাকশন দেবে। যখনই তুমি গোলসটাকে অ্যাচিভ করবে, তখন তোমার নিজেকে প্রোডাক্টিভ মনে হবে, তোমার মনে হবে তুমি সঠিক ডিরেকশনে এগিয়ে যাচ্ছ। তাই তোমাদের ডিসিপ্লিন মেনটেন করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে এবং স্মার্ট ওয়ার্ক করতে হবে। এখন কিন্তু শুধু হার্ডওয়ার্কের জায়গা নেই, স্মার্ট ওয়ার্ক ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আরেকটা স্টুডেন্টসদের মধ্যে আমি ব্যাপার দেখি, 2-3 দিন অসাধারণভাবে পড়ছে, তারপর 3-4 দিন কিন্তু আর পড়া নেই বা হার্ডলি পড়লো। এটা নয়, রেগুলারলি ডিসিপ্লিন মেনটেন করে, রুটিন মেনটেন করে পড়ো। প্রচণ্ড পড়তে হবে না, কিন্তু রেগুলারলি পড়তে হবে। আমি একবারও বলছি না একটা দিনে বসে 12-14 ঘন্টা পড়ে নাও, না। যদি তুমি 6 ঘন্টা পড়ো বা 5 ঘন্টা পড়ো বা 8 ঘন্টা পড়ো, রেগুলারলি সেটা পড়ো। অলরাইট, লাস্ট কথা হচ্ছে বিলিভ ইন ইয়োর সেলফ।
এই ক্ষেত্রে আমি একটা ঘটনা শেয়ার করতে চাই, যারা ইন্টারেস্টেড নও সেটা শুনতে প্লিজ স্কিপ করে যাবে। ওয়েল, এটা একটা টিচারের পার্সপেক্টিভ থেকে তোমাদের বলি। অ্যাজ আ টিচার স্টুডেন্টসদেরকে কিন্তু টিচাররা রিড করতে পারে, তার মানে টিচাররা বুঝতে পারে তার কোন স্টুডেন্ট কীরকম। হ্যাঁ, অফকোর্স যদি সেটা একটা পার্সোনালাইজ ক্লাস হয়, কম স্টুডেন্টস হয়, তখন একটা টিচার প্রত্যেকটা স্টুডেন্টকে রিড করতে পারে। আমার লাইফের এই ঘটনাটা ঘটেছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। নাম আমি দেব না। আমার কাছে একটি স্টুডেন্ট পড়তো, একটি মেয়ে, এবং সে একটা ভীষণ ব্রাইট স্টুডেন্ট ছিল। নট বিকজ সে অসাধারণ মার্কস পেয়েছে কোনো দিন, মার্কসের দিক দিয়ে শি ওয়াজ মিডিওকার, কিন্তু হাইলি ডিসিপ্লিন, ভীষণভাবে অনেস্ট, একদম গোল সেট করে রেখেছিল। অ্যান্ড আমি কোথাও না কোথাও জানতাম সে ঠিক পারবে। ক্লাস করতে করতে কয়েকদিন পর আমি দেখলাম কোথাও না কোথাও সে হারিয়ে যাচ্ছে। 2-3 দিন সেটা নোটিস করার পর আমি ওকে আলাদা করে ডেকে কথা বলি যে তোর কী হয়েছে, কী ব্যাপার। তখন সে শেয়ার করে যে ম্যাম, আমার বাড়ির থেকে ভীষণ প্রেশার দেওয়া হচ্ছে যে বিয়ে করে নি। আমি তখন রিকোয়েস্ট করি যে প্লিজ আমাকে তোর বাড়িতে কথা বলতে দে, আমি তোর মা বাবার সাথে কথা বলতে চাই। আমি কথা বলেছিলাম, কিন্তু শেষ রক্ষা আমি করতে পারিনি, জোর করেই প্রায় তার বিয়েটা দিয়ে দেওয়া হয়। ওয়েল, প্রিলিমসের পর ওর বিয়ে হয়ে যায়, কিছুদিন পর রেজাল্ট বেরোয়, এবং আমার কাছে রোল নাম্বারটা ছিল, আমি চেক করি, ওর নাম সেই লিস্টে ছিল। তখন আমি ওকে ফোন করে জানাই যে তোর নাম রয়েছে। এই আফসোসটা আমার আজ অবধি রয়েছে যে তাকে যদি প্রিলিমসের পর 3-4 মাস মেন্সের জন্য পড়তে দেওয়া হতো, তাহলে আজকে তার নামের পাশে মিসেসের জায়গায় WBCS অফিসার থাকতো। টিল ডেট এই ঘটনাটা আমাকে বদার করে, ডিস্টার্ব করে। তাই তোমাদের মধ্যে একজনও যদি এই ভিডিওটা এত অবধি দেখে থাকো অ্যান্ড ইউ বিলিভ দ্যাট ইউ ক্যান ডু ইট, প্লিজ ট্রাস্ট ইয়োর সেলফ। কে কি তোমাকে বলছে যে তোমার দ্বারা হবে না, তুমি এতবার এক্সামিনেশন দিয়েছো, হয়নি, ফলে অন্য কিছু খুঁজে নাও। যতক্ষণ তুমি জানো তুমি পারবে, তুমি পারবেই। So please, it's a request, believe in yourself. If you think you can do it, you can do it. এবং আমি প্রত্যেকটা স্টুডেন্টের পাশে আছি। দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। আশা করছি তোমাদের হেল্প হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।